তো এই এমপ্লয়াবিলিটি স্কিল জিনিসটা কি? এই সম্পর্কে কি আমরা কেউ জানি যে হোয়াট ইজ এমপ্লয়াবিলিটি স্কিলস? না স্যার। কেউ একজন যদি বলতে চান কিছু, যে আমরা এই শব্দটা এর আগে কখনো শুনেছি কিনা। না স্যার, জানি না তো। আচ্ছা, এমপ্লয়াবিলিটি স্কিলস হলো, আহ, এক সেকেন্ড। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি একটা মিটিং এর ভিতরে আছি, আমি আপনাকে মিটিং শেষে ফোন দিচ্ছি। ওকে। আচ্ছা, এমপ্লয়াবিলিটি স্কিলস হলো সেই সকল স্কিলস যা আপনার, স্কিলস মানে তো সবাই জানি দক্ষতা। এমপ্লয়াবিলিটি স্কিলস হলো সেই সকল স্কিল যা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ ধরেন, কর্মসংস্থান রাইট, কর্মসংস্থান পাওয়ার দক্ষতা বা কর্মসংস্থানে কাজ করার জন্য কিছু দক্ষতা। যেমন উদাহরণ হলো, আপনি কম্পিউটার চালানো শিখেছেন, হয়তো আপনারা কোন কোর্স করছেন এখানে প্রাইমেসিতে? হার পাওয়ারের আইটি সার্ভিস প্রোভাইডার। আইটি সার্ভিস প্রোভাইডার, হার পাওয়ার প্রজেক্টে। আচ্ছা, হার পাওয়ার প্রজেক্টে আপনারা যে আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সটা করছেন, আর সেখানে আপনারা হয়তো শিখছেন কিভাবে একটা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে হয়, রাইট? জি স্যার। জি হ্যাঁ। স্যার। তো সেইটা আপনারা শিখলেন, এখন শেখা শেষ, এখন আপনারা জব মার্কেটে যাবেন। তাহলে এই যে জব মার্কেটে যে আপনারা যাবেন, আপনাদের তাহলে একটা সিভি তৈরি করতে হবে। আপনাকে একটা প্রতিষ্ঠানে ইমেল করতে হবে, সিভি পাঠাতে হবে। প্রতিষ্ঠান আপনাকে ইমেল করবে, আপনাকে একটা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ বোর্ডে আপনাকে বসে ইন্টারভিউ দিতে হবে। এরপরে আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে হবে, জয়েন করলেন। আপনার কলিগদের সাথে কথাবার্তা বলতে হবে প্রতিনিয়ত। আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের সমস্যা সমাধান করতে হবে, এগুলো করতে হবে না? জি স্যার। তো আমরা এমপ্লয়াবিলিটি বলতে সকল দক্ষতাগুলোকেই বুঝি, যেই দক্ষতাগুলো আপনাকে এইভাবে আপনার চাকরি পাওয়ার জন্য, এই যে আপনার চাকরি খোঁজা, ইন্টারভিউ ফেস করা, এরপরে ওয়ার্ক প্লেসে আপনার সহকর্মীদের সাথে কিভাবে কথা বলবেন। আচ্ছা, এই যে রিয়েলমি 5, আচ্ছা আমি মিউট করে দিলাম। আচ্ছা, আচ্ছা, আহ তো এই যে যেই ওয়ার্ক প্লেসে আপনার যে কথা বলতে হবে, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, এটা কিভাবে বলবেন বা কিভাবে বলা উচিত? আচ্ছা, রিয়েলমি 5, আপনি একটু মিউট করেন কাইন্ডলি, আপনার ওখান থেকে নয়েজ আসছে। তো এই বিষয়গুলোই আমরা আমাদের কোর্সের মধ্যে কভার করি। হ্যাঁ। তো আমাদের কোর্সটা, এটা আমেরিকান একটা প্রতিষ্ঠান, ওয়াদওয়ানি ফাউন্ডেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেডকোয়ার্টার ইউএসএ তে, এবং আমরা বাংলাদেশ সহ আরো বেশ দেশে কাজ করি। আমরা বেশ কিছু দেশে কাজ করি, এর মধ্যে ল্যাটিন আমেরিকায় ব্রাজিল, মেক্সিকো, এশিয়াতে ইন্ডিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, আফ্রিকাতে অনেকগুলো দেশে আমাদের কার্যক্রম হয়। তা আমরা মূলত যেটা করি, যারা জব সিকার মানে যারা জব খুঁজছে, চাকরি খুঁজছে, যে সমস্ত তরুণরা, তাদেরকে তারা যে সমস্ত দক্ষতার প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে এর পাশাপাশি আমরা কিছু তাদেরকে, আমরা এইরকম কি বলা যায়, সফট স্কিলস বা এমপ্লয়াবিলিটি স্কিলস এর উপরে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই। তো আপনাদের এটা তো এই যে, এবং আপনারা হার পাওয়ার প্রজেক্টের সাথে আছেন, আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করি। আমরা বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় কাজ করি। তো এই ট্রেনিং এর পাশাপাশি আমরা ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস স্টুডেন্টদেরকে দিয়ে আপনি ক্যারিয়ারে কিভাবে গ্রো করবেন, ক্যারিয়ারে কিভাবে চাকরি খুঁজবেন, এই বিষয়গুলোতে আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম সাপোর্ট আমরা দিয়ে থাকি। আপনারা তো আপনাদের প্রতিষ্ঠান থেকে টেকনিক্যাল স্কিলস পাচ্ছেন, পাশাপাশি আমরা এক্সট্রা ভাবে আপনাদেরকে এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি। এছাড়া এখন বিষয় হলো যে এটা কেন দরকার, তাই না? এমপ্লয়াবিলিটি স্কিলস কেন দরকার? কিছু সময় আগে আমি বললাম যে এমপ্লয়াবিলিটি স্কিল জিনিসটা কি এবং কেন দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝা। কেন আপনাদের এই যে প্রাইমেসি ইনফোটেক আমাদের সাথে আপনাদেরকে যুক্ত করেছে, এর মূল উদ্দেশ্যটা হলো, আপনারা যদি এখানে দেখেন আমার স্ক্রিনটা,
এটা বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা আছে, এখানে তার সামারি এখানে আছে। তো সেখানে দেখেন বলা হচ্ছে, এখানে অনেক কথা আছে, আমাদের এত দরকার নাই। আমরা একটা জিনিস দেখি যে 2030 সালের দিকে জব মার্কেটের প্রায় 30 থেকে 40% নির্ভর করবে মানুষের সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিলসের উপর। এই জায়গাটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে। আবার অনেক চাকরি আছে যেই চাকরিগুলোতে শুধুমাত্র সফট স্কিলস লাগে। সফট স্কিল বলতে যে আমরা যে এমপ্লয়াবিলিটি স্কিলস বললাম, এইটারই আর এক নাম হলো আমরা বলি সফট স্কিল, ঠিক আছে। মানে স্কিলসকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করি, একটা হলো হার্ড স্কিল, মানে যেটা টেকনিক্যাল কাজ, আপনারা যেটা হাতে কলমে শিখছেন, কম্পিউটার কিভাবে চালাতে হয়, কম্পিউটার কিভাবে রিপেয়ার করতে হয়। ঠিক একই সাথে সফট স্কিলস হলো এমন কিছু দক্ষতা যেটা বললাম আপনাদেরকে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করে। আপনি অনেক ভালো কাজ জানেন, কিন্তু আপনার সফট স্কিলের ঘাটতি আছে, আপনি ইন্টারভিউ বোর্ডে বসে আপনার হাত পা কাঁপছে, আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না। আপনার আরেকজন ফ্রেন্ড হয়তো আপনার থেকে কাজ কম জানে, কিন্তু সেই ইন্টারভিউ এর বোর্ডে বসে সে যেই চাকরিদাতা তাকে ইমপ্রেস করে ফেললো, তাকে বোঝাতে সক্ষম হলো যে না, সে এই কাজটা পাওয়ার যোগ্য। তখন কি হবে, দেখা যাচ্ছে আপনি কাজ ভালো জেনেও আপনি সেই কাজটা পাচ্ছেন না। তো সেই জায়গাটাতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, তারা বলেছে যে 2030 সালের দিকে পৃথিবীর অধিকাংশ জবের ক্ষেত্রে প্রায় 30 থেকে 40% জব নির্ভর করবে আপনার সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিলসের উপর। এখন সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিলস জিনিসটা কি, এইটার ক্ষেত্রে আমরা একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি এআই সম্পর্কে জানেন? হ্যাঁ জানি। জি স্যার জানি। হ্যাঁ আপনারা জানি। চ্যাট জিপিটি ব্যবহার করেছেন? জি হ্যাঁ করেছি। জি স্যার করছি। আপনারা যদি চ্যাট জি স্যার জিপিটি করছি। ব্যবহার হ্যাঁ করে থাকেন, করেছি। আপনারা যদি এআই টুলস গুলো সম্পর্কে জানেন, আপনারা কি মিড জার্নির নাম শুনেছেন? জি মিড জি না, জার্নি। না না এটা শুনি নাই। না স্যার এটা শোনা হয়নি, চ্যাট জিপিটি শুনছি। আচ্ছা, মিড জার্নি হলো ডিজাইন সফটওয়্যার। আমরা আগে ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করতাম না? জি জি, ফটোশপ আর ইলাস্ট্রেটরের ব্যবহার জানি। ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ এখন প্রায় বিলুপ্তির পথে, ঠিক আছে। পৃথিবীতে ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ এখন বিলুপ্তির পথে চলে গেছে। কেন বিলুপ্তির পথে? কারণ মানুষ এখন আর ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটরে করছে না, মানুষ ডিজাইন করতেছে এখন আপনার মিড জার্নিতে। আর মিড জার্নিতে ডিজাইন করার জন্য আপনার ডিজাইন শেখার দরকার নেই। আপনি ফটোশপে যেভাবে ঘন্টার পর ঘন্টা বসে বসে এই যে কিভাবে বিভিন্ন টুলস এর ব্যবহার করতে হয়, এইগুলো যেগুলো শিখেছেন না, আপনারা যদি চ্যাট জিপিটি ব্যবহার করে থাকেন, চ্যাট জিপিটিতে আমরা যেভাবে একটা প্রম্পট লিখি বা একটা ইনস্ট্রাকশন দিই চ্যাট জিপিটিকে, ঠিক একইভাবে আপনি যদি মিড জার্নিকে কিছু কথা লিখে দেন, মিড জার্নি নিজেই একটা কি করতে পারে, সুন্দর ছবি বা একটা লোগো ডিজাইন করে দিতে পারে। এবং এখন অলরেডি গ্লোবাল মার্কেট তো বটেই, বাংলাদেশের মার্কেটেও আপনার বড় বড় যে সমস্ত ডিজাইন ফার্ম ছিল, বড় বড় মিডিয়া হাউস যেগুলো ছিল, তারা সবাই এখন মোর ডিপেন্ডেন্ট অন আপনার হলো মিড জার্নি। ঠিক আছে, সবাই মিড জার্নি ব্যবহার করতেছে, কারণ কয়েক সেকেন্ডের ভিতরে একটা কাজ ডিজাইন করতে যখন ডিজাইনারের ঘন্টার পর ঘন্টা দীর্ঘদিন লাগতেছে, কয়েক সেকেন্ডের ভিতরে জাস্ট আপনি তাকে বলে দিচ্ছেন, সে কমপ্লিটলি আপনাকে ডিজাইন করে দিচ্ছে। সো এইরকম ফলে কি সমস্যাটা দেখা দিচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর জন্য। এবং একই সাথে আপনারা অনেকে প্রোগ্রামিং এর নাম শুনেছেন না? কেউ ইন্টারমিডিয়েটে সি প্রোগ্রামিং শিখেছেন? জি শুনেছি নাম। জি স্যার। জি আচ্ছা, না স্যার শুনছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, সি প্রোগ্রামিং আমরা বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আগে ওয়েবসাইট হ্যাঁ বানাতাম, বিভিন্ন সফটওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতাম। বর্তমান যুগে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন হচ্ছে না সফটওয়্যার বানানোর জন্য, কারণ এআই এখন এত অ্যাডভান্স হয়ে গেছে, আপনি যদি এআই কে বলেন, এআই সকল প্রোগ্রাম লিখে দিতে পারছে। ঠিক একইভাবে আপনারা হয়তো, আমরা আগে গাড়ি চালাতাম না ড্রাইভার দিয়ে, তাই না? এখন অলরেডি বাইরের দেশে তো বটেই, বাংলাদেশের মার্কেটেও গাড়ি চলে এসেছে যেগুলো ড্রাইভার ছাড়াই চলতে পারে, নিজে নিজেই চলতে পারে, ড্রাইভারলেস কার। আপনারা বাংলাদেশে দেখেন যে ফুড পান্ডার রাইডাররা ঘরে ঘরে খাবার দিয়ে আসে। আপনারা দেখবেন আমেরিকাতে অলরেডি
ফুড ডেলিভারির জন্য ড্রাইভারলেস গাড়ি ব্যবহার করা হয়, ঠিক আছে? কোনো মানুষ ফুড ডেলিভারি করে না। আপনার ড্রাইভারলেস বিভিন্ন ছোট ছোট গাড়ি তৈরি করছে তারা, সেইগুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি করতেছে, ওর ভিতরে কোনো ড্রাইভার নাই, অটোমেটিক এআই এর মাধ্যমে কাজগুলো হচ্ছে। তার মানে ভবিষ্যৎ পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীতে আগে যেই কাজগুলো মানুষ হাতে করত, তার অনেক কাজই আর এখন মানুষকে করতে হবে না। এই কাজগুলো কম্পিউটার করবে, ঠিক আছে? আগে মানুষ বসে বসে ইলাস্ট্রেটরে ডিজাইন করত, এখন আর বসে বসে ইলাস্ট্রেটরে ডিজাইন করা লাগবে না, ডিজাইন কম্পিউটার নিজেই তৈরি করবে, ঠিক আছে? তো অলরেডি সেটা শুরু হয়ে গেছে। সো যার কারণে সমস্যাটা যে দেখা যাচ্ছে ভবিষ্যৎ পৃথিবীতে অনেক চাকরি আর থাকবে না। তো তাহলে মানুষ এবং কম্পিউটারের মধ্যে পার্থক্যটা কি? এতদিন মানুষ মানুষের সাথে চাকরির বাজারে ফাইট করত, ভবিষ্যৎ পৃথিবীতে দেখা যাচ্ছে মানুষ আর মানুষের সাথে চাকরির বাজারে ফাইট করবে না, মানুষ ফাইট করবে কম্পিউটারের সাথে, ঠিক আছে, এআই এর সাথে। তাহলে এখন এই যুদ্ধে আমরা কিভাবে জিতবো? এই কি বলা যায়, কম্পিউটারের সাথে এইটাতে আমরা কিভাবে ওভারকাম করব? তো মানুষ এবং কম্পিউটারের প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য হলো মানুষের আবেগ আছে, ইমোশন আছে। মানুষ একটা সোশ্যাল বিইং, সে কি করতে পারে, সমাজে বন্ধু তৈরি করতে পারে, তার বন্ধু থাকে, তার একটা সমাজ থাকে, পরিবার থাকে। এই জিনিসটা কিন্তু রোবটের নাই, এই জিনিসটা কম্পিউটারের নাই। কম্পিউটারের কোনো বন্ধু নাই, কম্পিউটারের কোনো ইমোশন নাই, সে আপনার সাথে কোনো ইমোশন ট্রান্সফার করতে পারে না, সে শুধু আপনার কথা অনুযায়ী কাজ করতে পারে। তো এই জন্য ভবিষ্যৎ পৃথিবীতে মানুষকে যদি কম্পিউটারের সাথে কম্পিট করা লাগবে না, মানুষকে আরো বেশি তার যদি সে ইমোশনাল স্কিলস বাড়াতে পারে, সোশ্যাল স্কিলস বাড়াতে পারে, তখন সে কি করতে পারবে, ভবিষ্যৎ পৃথিবীতে সে টিকে থাকতে পারবে। কেন সে ভবিষ্যৎ পৃথিবীতে শুধু সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিলস দিয়ে টিকে থাকতে পারবে? কারণ ভবিষ্যৎ পৃথিবীতে মানুষ কোনো কাজ করবে না। ধরেন আপনার একটা কম্পিউটার আছে, আপনার মিড জার্নি ইনস্টল করা আছে কম্পিউটারে, ইনস্টলও তো করা লাগে না এই জাতীয় সফটওয়্যার গুলো, ঠিক আছে? এগুলো কিন্তু চালাতে কম্পিউটারেও কোনো ইনস্টল করা লাগে না। আপনার ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু কম্পিউটার ইনস্টল করতে হয়, ঠিক আছে? কিন্তু এআই কি আমরা ইনস্টল করি? করি না। এই জাতীয় সফটওয়্যার গুলো দিয়ে মানুষ বসে, ধরেন আপনারা দুই ফ্রেন্ড, দুইজনই কাজ করতেছেন, দুইজনে ডিজাইন করাচ্ছেন হাতে, আর ডিজাইন করতেছেন না, আপনারা ডিজাইন করাচ্ছেন মিড জার্নিকে দিয়ে। দুইজন সফটওয়্যার ডিজাইন করেন, দুইজনই সফটওয়্যার বানাচ্ছেন কোনো একটা এআই টুলস দিয়ে, নিজেরা করতেছেন না। ফলে কি হচ্ছে দেখেন, ভবিষ্যৎ পৃথিবীতে আপনাদের দুইজনের ভিতরে কিন্তু টেকনিক্যাল স্কিলস, কারিগরি দক্ষতার কিন্তু কোনো প্রতিযোগিতা হচ্ছে না। দুইজনেই কিন্তু সেম সফটওয়্যার ব্যবহার করতেছেন, সেম কথা বলতেছেন, সফটওয়্যার তৈরি করে দিচ্ছে আপনাকে। আপনার কিন্তু নিজের কোনো দক্ষতা লাগতেছে না এই কাজটা করতে। তাহলে যখন আপনি মার্কেটে যাচ্ছেন, এই প্রোডাক্টটা আপনাকে সেল করতে হচ্ছে, তখন কিন্তু আপনার কারিগরি দক্ষতা, আপনি কত বছর ধরে কাজ করেন, কত বছর ধরে ডিজাইন করেন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে না। আপনি কত ভালো নিজেকে মার্কেটিং করতে পারতেছেন, প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন, আপনার ফেসবুকের ফলোয়ার কত, আপনার টিকটকের ফলোয়ার কত, এইটা কিন্তু মোর ম্যাটার করবে আপনার কারিগরি দক্ষতার থেকে। তো এই জন্যই বলা হচ্ছে ফিউচার ওয়ার্ল্ডের, ফিউচার জব মার্কেটে আপনাকে যদি টিকে থাকতে হয়, আপনার সোশ্যাল এবং ইমোশনাল স্কিলসের উপরে অনেক বেশি ফোকাসড হতে হবে। এইখানে আমি আমাদের কোম্পানির কিছু গবেষণা আপনাদের দেখাই। আমাদের কোম্পানি বিভিন্ন সেক্টরে গবেষণা করেছে, করে তারা দেখেছে যে বিভিন্ন সেক্টরে যখন তারা নতুন কর্মী নিয়োগ দিচ্ছে, তাদের ভিতরে তারা কোন দক্ষতাকে কেমন দেখতে চাচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে যে 45% তারা সফট স্কিলসকে দেখতে যাচ্ছে, যে কথাগুলো বললাম, যে আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে উঠা বসা করেন, আপনার আচার আচরণ কেমন, এগুলো হলো সফট স্কিলস। আর হার্ড স্কিল লাগতেছে 55%। এখন দেখেন এইটা সব থেকে বেশি আইটি সেক্টরে, আপনারা যে সেক্টরে ট্রেনিং করতেছেন এই সেক্টরে সব থেকে বেশি দেখা যাচ্ছে 62% এখানে লাগতেছে সফট স্কিল। কেন এখানে 62% সফট স্কিল লাগতেছে? কারণ আইটি সেক্টরের অধিকাংশ কাজ হলো সার্ভিস রিলেটেড। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা অর্গানাইজেশনের আইটি ডিপার্টমেন্ট মূলত কি কাজ করে? ওই ডিপার্টমেন্টের সকল মানুষের আইটি রিলেটেড সমস্যার সমাধান করে। তার মানে তাকে সবসময় ইন্টারনাল ক্লায়েন্টকে ডিল করতে হয়। একই সাথে যারা ধরেন
বাইরের বিভিন্ন কোম্পানিতে চাকরি করা আইটি কোম্পানি, তারা আইটি কোম্পানি কিন্তু কমপ্লিটলি একটা সার্ভিস ওরিয়েন্টেড। যেমন আপনারা সবাই করতেছেন আইটি সাপোর্ট, মানে কি কাউকে আইটি রিলেটেড সাপোর্ট আপনারা প্রোভাইড করবেন। তো যখনই সার্ভিস আসে, সার্ভিস মানে ক্লায়েন্টকে শোনা, ক্লায়েন্টকে বোঝা, ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে সেভাবে তাকে সার্ভিস দেওয়া। এখন আপনি যদি ক্লায়েন্টের কথা যদি ঠিক মতো না শুনতে পারেন, আপনি ক্লায়েন্টকে যদি ঠিক মতো বুঝতে না পারেন, আপনি ক্লায়েন্টকে যদি কি বলা যায়, ক্লায়েন্ট যদি আপনার কথায় বিশ্বাস না পায়, আপনার উপরে বিশ্বাস না পায়, তখন কিন্তু আপনি কাজ যত ভালোই জানেন না কেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাবে না, আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন না। সো এই জন্য এই জাতীয় আইটি রিলেটেড সেক্টরে, এবং ক্লায়েন্টের ধরেন কম্পিউটার নষ্ট হয়ে গেছে, সে একটা কম্পিউটার কিনেছে অনেক টাকা দিয়ে, একটা ল্যাপটপ কিনেছে, কোনো কারণে ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আপনি কোনো সার্ভিস সেন্টারের আপনি দায়িত্ব আছেন, আপনার উপরে এসে কিন্তু সে রাগারাগি করবে, হ্যাঁ আমি এত টাকা দিয়ে আমি এইটা কিনেছি, আমার এই সমস্যা হচ্ছে, ঠিক করে দেন, 2 দিন পরে নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু তাকে ম্যানেজ করা, আপনার টেকনিক্যাল স্কিলস দিয়ে কিন্তু আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না। আপনাকে কিন্তু তাকে নেগোশিয়েট করতে হবে, তাকে বোঝাতে হবে যে না আসলে আহ, এইটা আপনার কোম্পানির কোনো দোষ নাই, প্রোডাক্টের কোনো দোষ নাই, যিনি ইউজার তিনিই হয়তো ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, কিন্তু ইউজার তো কখনোই সেটা স্বীকার করবে না, ঠিক আছে? সো আপনারা যে কোনো সার্ভিস সেন্টার গুলোতে গিয়ে দেখবেন এরকম। এবং আপনারা দেখেন, আমরা কিন্তু ওই যে মোবাইল ফোনের কল সেন্টারে ফোন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তাদের সাথে রাগারাগি করি। এবং আপনার মোবাইল যখন নষ্ট হয়ে যায়, আপনি যদি ওয়ারেন্টি পিরিয়ডে কোনো সার্ভিস সেন্টারে যান, আপনিও হয়তো একটু গরম গরম ভাবে তাদের সাথে কথা বলেন। ঠিক একইভাবে আপনারা যখন সার্ভিস সেক্টরে যাবেন, আপনারা যখন অন্য মানুষের কম্পিউটারকে আপনি সাপোর্ট দিবেন, সার্ভিস দিবেন, আপনাকে কিন্তু বিভিন্ন রকম এরকম কিন্তু কঠিন পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে, এবং সেইটা কিন্তু আপনি টেকনিক্যাল স্কিলস দিয়ে হ্যান্ডেল করতে পারবেন না। আপনাকে সেইখানে আপনার সফট স্কিল দিয়ে জাতীয় সমস্যাকে সমাধান করতে হবে। হার্ড স্কিল কিন্তু পরে আসবে, আগে আপনাকে সফট স্কিল দিয়ে তাকে ম্যানেজ করতে হবে যে না, আপনি শান্ত হন স্যার, আমরা আপনার প্রোডাক্টটা বা আপনার সমস্যাটা দেখতেছি, আপনি একটু ওয়েট করেন, আমরা এটাকে সর্বোচ্চ চেষ্টা করি এটাকে রিপেয়ার করবো, এরপরে কিন্তু আপনি রিপেয়ারে যাচ্ছেন। তো ফার্স্টের কাজ কিন্তু আপনাকে তাকে সফট স্কিল দিয়ে তাকে ম্যানেজ করা, তারপরে আপনি তার সমস্যা হার্ড স্কিল দিয়ে ম্যানেজ করবেন। সো এই জন্য আইটি রিলেটেড সেক্টর গুলোতে সফট স্কিল সব থেকে বেশি কাজে লাগে। এরপরে আমরা যাই, এই বিষয়গুলি মূলত আছে, তো এইগুলোর উপরে ভিত্তি করে আমরা এখানে আপনাদেরকে 13টা কোর্স আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি। এই 13টা কোর্স কি কি আমি আপনাদেরকে দেখাই। প্রথমত ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস। এখানে আপনি কিভাবে কথা বলবেন এবং কিভাবে কথা শুনবেন। কথা বলার যেমন একটা দক্ষতা আছে, ঠিক আছে, কথা বলার আপনারা দেখবেন যারা টিভিতে উপস্থাপনা করে, যারা কবিতা আবৃত্তি করে, যারা নাটক করে, তারা কিন্তু ট্রেনিং নেয়, দীর্ঘদিন কিন্তু প্র্যাকটিস করে, কারণ কথা বলা একটা আর্ট। এইটা আপনার, কেটে দিয়ে আবার জয়েন্ট করুন। এইটা আপনাকে শেখার বোঝার বিষয় আছে। তো এইখানে আমরা আপনি কিভাবে কথা বলা শিখবেন এই বিষয়গুলো আমাদের এখানে কভার করা হয়েছে। এবং একই সাথে শুধু কথা বলতে পারলেই হবে না, কথা কিভাবে শুনতে হয়, মানুষের কথা কিভাবে মনোযোগ দিয়ে শুনতে হয়, এইটারও কিছু টেকনিক আছে। সো এই বিষয়গুলো আমরা এখানে আপনাদেরকে শেখাবো। এরপরে আছে কি ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল। এখানে বিভিন্ন রকম নোট লেখা, ইমেল লেখা, রিপোর্ট লেখা, এই বিষয়গুলো আপনারা শিখবেন। 3 নাম্বার আছে সেলফ প্রেজেন্টেশন। সেলফ প্রেজেন্টেশন কি নিজেকে উপস্থাপন করা। ধরেন আপনার কোম্পানি কোনো একটা জায়গায় আপনাকে প্রেজেন্টেশন দিতে পাঠাচ্ছে, কোনো একটা নতুন ক্লায়েন্টের কাছে সার্ভিস নিয়ে যেতে হচ্ছে, নতুন ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট নিয়ে যেতে হচ্ছে, বা এক্সিস্টিং ক্লায়েন্টের কাছে যেতে হচ্ছে কোনো নতুন সার্ভিস নিয়ে বা তার সমস্যার সমাধানে। সেখানে গিয়ে কিন্তু তার সাথে আপনার কথা বলতে হবে। আপনি কিভাবে কথা বলবেন এই বিষয়গুলো এখানে শেখানো হয়, যে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন মানুষের সামনে। এরপরে দেখেন আছে সেলফ ম্যানেজমেন্ট। সেলফ ম্যানেজমেন্টটা অনেকটা নিজেকে ম্যানেজ করতে পারা, আপনার টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, কারণ আপনারা যেহেতু সবাই ফিমেল, তো এখানে আপনাদের কিন্তু অফিসিয়াল লাইফের বাইরে আপনার একটা ফ্যামিলি লাইফ আছে। সো আপনি যখন বাইরে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার ওয়ার্ক এবং লাইফকে ব্যালেন্স করতে হবে।
তো মানুষ কিভাবে ওয়ার্ক এবং লাইফকে ব্যালেন্স করে এই বিষয়গুলো কিন্তু শেখার বিষয় আছে, ঠিক আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, এইগুলো এখানে ধরেন শেখানো হয়। এরপর আছে ইন্টারপার্সোনাল স্কিলস। এই জায়গাটাতে কি হয়, কিভাবে আপনি একটা টিমের সাথে কথা বলবেন, কিভাবে আপনি নেগোশিয়েট করবেন, ওই যে বিভিন্ন রকম ক্লায়েন্টকে হ্যান্ডেল করা। ধরেন আপনার ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, কিন্তু তার ডিভাইসে কোনো একটা ফিজিক্যাল ড্যামেজ হয়েছে, অর্থাৎ তার হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়েছে। এখন এইটা তো আপনি ঠিক ঠিক তাদেরকে শেখাচ্ছেন না। সো এই বিষয়গুলো আপনারা কি করবেন, এখান থেকে শিখতে পারবেন। তারপর আছে প্রবলেম সলভিং, কিভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে হয়, প্রফেশনালিজমের বিষয় আছে, এইটা আপনারা দেখবেন। কাস্টমার সেন্ট্রিসিটি, কাস্টমারকে আরো ভালোভাবে কিভাবে বুঝবেন। এরপর ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস, এইগুলো অলরেডি আপনারা শিখতেছেন এইখানে এই হার পাওয়ার প্রজেক্টে। অনলাইন কমিউনিকেশন অ্যান্ড ডেটা সিকিউরিটির বিষয় আছে, সেইগুলো আপনাদেরকে শেখানো হবে। ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে, কিভাবে ব্যাংকিং সিস্টেম কাজ করে, কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়। এবং লাস্টে ধরেন অনেকেই চেষ্টা করবেন ভবিষ্যতে হয়তো আপনি নিজেই একটা ব্যবসা করতে চান, একটা প্রতিষ্ঠান দিতে চান, তো কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় সেইগুলো আমরা এখানে আপনাদেরকে শেখাবো। তো এই টোটাল 13টা কোর্স আপনারা আমাদের এখান থেকে করবেন। তো অলরেডি হয়তো আপনারা আমাদের পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন করেছেন না সবাই? জি স্যার। জি আচ্ছা, স্যার। আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন, আপনারা মোবাইল হোক বা ল্যাপটপ হোক, আপনারা যখন আমাদের পোর্টালে আসেন, আপনারা এইভাবে দেখতে পান, ঠিক আছে, যে আপনারা একটা কোর্স আছেন এমপ্লয়াবিলিটি স্কিল জব রেডি। আপনাদের কি করতে হবে, কোর্সে ঢুকতে হবে। এরপর আসার পরে দেখেন আপনারা কোর্স কন্টেন্ট পাবেন, এইখানে দেখেন আমাদের কোর্সটা কিভাবে সাজানো। দেখেন এইখানে আমাদের শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে। এই যে আমরা যে 13টা কথা বললাম, 13টা কোর্সের কথা বললাম, দেখেন আপনারা 13টা কোর্স এখানে সিরিয়ালি দেখতে পাচ্ছেন। প্রথমে একটি ইন্ট্রোডাক্টরি, জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছে কোর্স সম্পর্কে। মূল কোর্সটা শুরু হচ্ছে আমাদের ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস থেকে। দেখেন আমাদের দ্বিতীয়টা এই যে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস, এইখানে টোটাল 11টা লেসন আছে। আমরা যদি প্লাসে ক্লিক করি, আপনারা নিচে দেখেন 11টা লেসন দেখতে পাবেন, দেখেন 11টা লেসন আছে। এরপরে দেখেন একটা অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্ট মানে হলো পরীক্ষা। এই যে 11টা যখন আপনারা শেষ করবেন, তখন এখানে একটা এমসিকিউ টাইপ আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, 10-12টা প্রশ্ন থাকবে, আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপরে আপনি কি করবেন, পরের লেসনটাতে যাবেন। পরেরটাতে দেখেন 7টা লেসন আছে, ঠিক আছে। এই 7টা শেষ হওয়ার পরে আরেকটা আপনারা পরীক্ষা দিবেন। এরপরে দেখেন সেলফ প্রেজেন্টেশন। এইভাবে করে প্রত্যেকটা মডিউল শেষ হবে, প্রত্যেকটা মডিউলের পরে একটা করে অ্যাসেসমেন্ট থাকবে। এভাবে আমাদের 13টা মডিউল শেষ হচ্ছে, 13টা মডিউলের পরে আমার 13টা অ্যাসেসমেন্ট। আমরা যদি একদম লাস্টে চলে আসি, দেখেন এই যে 13 নাম্বার অ্যাসেসমেন্ট শেষ হলো। এরপরে একটা ফিডব্যাক, ফিডব্যাক মানে মতামত আর কি, আমাদের কোর্স সম্পর্কে আপনারা একটা মতামত দিলেন। এরপরে ফাইনাল অ্যাসেসমেন্ট, এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট মানে ফাইনাল, এইটা হলো পুরো কোর্সের উপরে। তো এই সবগুলো দিয়ে আপনাদের কোর্সটা শেষ হবে। তো এখন এটা কিভাবে করবেন সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো এখানে। এই এই বিষয়টা সবাই বুঝেছেন? স্যার। জি স্যার। জি জি স্যার। 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 এখন ফার্স্টে আমরা দেখি, দেখেন ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিলস লেখা আছে, ঠিক আছে। এখানে দেখেন 3টা লেসন বলছে, এগুলো সব ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন গুলো দেখেন শুধু এই যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আমার ভিডিও শুরু হয়ে যাবে, ঠিক আছে। এগুলো দেখেন শুধু একটাই আছে, শুধু স্টার্ট, কারণ এগুলো সবই আমার ইন্ট্রোডাকশন, মানে আমাকে এই কোর্স সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, একটা ওভারভিউ দিচ্ছে, সূচনা আর কি, কোর্সের সূচনা। মূল কোর্সটা আমাদের শুরু হচ্ছে এইখান থেকে। এইখানে যখন আমরা আসব, তখন দেখব প্রত্যেকটা লেসনের ভিতরে আমার আছে ওয়াচ অ্যান্ড থিঙ্ক, কোলাবোরেট, ডু, এক্সপ্লোর। একটু সবাই মনোযোগ দিয়ে এই অংশটুকু শুনবেন। আমার এইখানে ওয়াচ অ্যান্ড থিঙ্ক, এই অংশটা আমরা সবাই কমপ্লিট করব, ঠিক আছে। আমি ওয়াচ অ্যান্ড থিঙ্ক আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা ডু পার্টটা কমপ্লিট করব, ঠিক আছে। কিভাবে কমপ্লিট করব, আমি ওয়াচ অ্যান্ড থিঙ্কে আসি, আমি আপনাদেরকে দেখাই। আমরা ওয়াচ অ্যান্ড থিঙ্ক যখন প্লে করব, আপনারা দেখবেন বাম পাশে আমাদের ওয়াচ অ্যান্ড থিঙ্কটা চালু হবে, এই যে এখানে আসবে।
কিছু সময়ের মধ্যে এখানে এটাকে চালু হবে ওয়াচ অ্যান্ড থিঙ্ক। এই দেখেন এখানে লোডিং হচ্ছে। আমাদের এখানে যে রিস্টার্ট দিব মানে আমি নতুন করে শুরু করতেছি আর কি। আর আপনারা যদি কম কিছুটা করে থাকেন আপনারা সেখানে কি করবেন, রিজিউম দিবেন। মানে রিজিউম দিলে যতটুকু করছেন তার পরের থেকে আবার শুরু হবে। কারণ আপনি অর্ধেক করে চলে গেছেন, পরবর্তীতে আবার আসলেন, যখন আসবেন তখন বাকিটুকু আপনারা রিজিউম করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো আমি এখানে শুরুর ঠিক থেকে আছে। আপনাদের দেখাচ্ছি, তাহলে আমরা এখানে রিস্টার্ট দেব। রিস্টার্ট মানে শুরুর থেকে আবার আমরা দেখব। আমরা চাইলে এটাকে এই যে বড় স্ক্রিন করে নিতে পারি, ফুল স্ক্রিন। এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। এরপরে দেখেন এখানে যে একটা প্লে বাটন আসছে, ইউটিউবে যেমন প্লে বাটন থাকে, আমরা প্লে বাটনে চাপ দিব। Learn how to communicate effectively in personal and professional contexts. আপনারা কি শুনতে Click the start button to begin this activity. জি স্যার। বোর্ড যে জি কথা স্যার, হচ্ছে শুনতে পাচ্ছি। ওইটা কি শুনতে জি পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদেরকে বললো কি স্টার্ট বাটনে ক্লিক করতে, তো আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম। In this video, you will learn about communication and how it is different from talking. Talking is important for each one of us. We talk to our family members, friends, co-workers, and even strangers. But do we really communicate with them? Let's see how communication is different from talking. Talking simply refers to speaking words and sentences. Sometimes the message is understood, and sometimes it is not. In comparison, communication is one step further in the process. It involves sharing information between two or more people to reach a common understanding. Communication is a two-way process. It needs a sender or a speaker and a receiver or a listener. The speaker's role is to speak clearly, while the listener's role is to pay attention to the speaker. However, people often focus more on what they want to say instead of actively listening to others. Likewise, communication effectively expresses feelings, thoughts, and opinions. In this video, you learned about communication and how it is different from talking. In the next video, you will learn the importance of communication. You will also understand the types of communication. আচ্ছা, তাহলে দেখেন এইখানে আমরা একটা ভিডিও দেখলাম, তাই তো? জি স্যার। দেখার পরে দেখেন এখানে কি বলছে, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। তাহলে আমাদের এই যে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে? স্যার। তারপরে যে নেক্সটে ক্লিক করি, Before you move ahead, here is an activity for you. What is the purpose of communication? দেখেন Please click the audio icons to listen to the options. কমিউনিকেশন। Select 3 correct responses and click submit. আমি যদি আগের ভিডিওটা দেখে থাকি তাহলে আমি কিন্তু এখানে অ্যান্সার করতে পারবো যে কমিউনিকেশনের মূল উদ্দেশ্য কি। দেখেন নিচে কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দেবে যে এখানে সিলেক্ট 3 কারেক্ট রেসপন্স, মানে এখানে যতগুলো অ্যান্সার আছে এর ভিতর 3টা আছে কি সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে 4টার মধ্যে আমাকে 3টা সঠিক উত্তর আমাকে বেছে নিতে হবে। আমি যদি 3টার কমে এখানে চয়েস দিই তাহলে কিন্তু আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলে সামনে আগাবে না। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তো দেখেন কি বলছে, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো এখানে সঠিক অ্যান্সার কোন 3টা হবে। স্যার 1 নাম্বার, 2 নাম্বার আর লাস্ট কেকটা। এক স্যার, না, 1, 2 আর 4। 1, 2, জি স্যার। 4। 2 আর 4। এক দুই আর চার। স্যার 1, 2 আর 3। স্যার, 1, 2 আর 4। 1, 2 আর 4। আচ্ছা দেখেন কি হয়, আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি। That is incorrect. You have not correctly identified 3 all the নাম্বারটা হবে purposes তো? for communication. While sometimes it may be important to prove your point and get the other person to agree with what you are saying, but to communicate effectively, you have to approach the other person positively and not with the intent to prove them 1, wrong or have 3, the upper 2 hand. Try again. আচ্ছা দেখেন আপনি যখন ভুল অ্যান্সার করলেন ও কিন্তু কেন ভুল হলো সেটাও কিন্তু ব্যাখ্যা করে দিল। এখন খেয়াল করে দেখি আমরা যে অ্যান্সারগুলো দেখলাম, টু শেয়ার ইনফরমেশন উইথ আদার, কমিউনিকেশনের উদ্দেশ্য হলো তথ্যকে অন্য মানুষের সাথে শেয়ার। করা। তারপরে টু প্রুভ দ্যাট ইওর ওপিনিয়ন ইজ রাইট,
মানে ওই যে আমরা কি বলি তাল গাছ আমার, যাই কথা বলি না কেন তাল গাছ আমার। তো এইটা কি কমিউনিকেশনের উদ্দেশ্য? না। আপনি যদি আগের থেকে এটা চেষ্টা করেন যে আপনি যেটা বলতেছেন সেইটাই সঠিক, সেইটা কিন্তু রাইট ওয়ে অফ কমিউনিকেশন না। আপনার বিপরীত ব্যক্তিকে সম্মান করতে হবে, তার কথাও শুনতে হবে, বুঝতে পারছেন? তো এইটা কিন্তু সঠিক অ্যান্সার, মাঝখানের এই 2 নাম্বারটা না। টু প্রুভ দ্যাট ইওর অপিনিয়ন ইজ রাইট, ঠিক আছে? 1, 3 আর 4 হবে। 3 আর দুই 4 হ্যাঁ, আমরা কমিউনিকেশন কেন করি? এই যে আপনার কথাটা যে রাইট এইটা বোঝানোর জন্য আমরা তো সরাসরি তার উপরে চাপিয়ে দিব না, তাকে ইনফ্লুয়েন্স করব। ঠিক আছে, ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাবিত করা, ঠিক আছে? জি আপনারা স্যার। বলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শুনেন নাই শব্দটা? জি স্যার জি স্যার। ইনফ্লুয়েন্স, অন্যকে প্রভাবিত করা। টু শেয়ার এক্সপ্রেস থটস অর ফিলিং, অন্যের সাথে আপনার চিন্তা এবং আপনার অনুভূতিকে শেয়ার করা। তাহলে আমরা যদি এখানে 1, 2 আর 4 নাম্বারটা সিলেক্ট করে সাবমিট করি, দেখেন That is incorrect. কি হলো। You have not correctly identified all the Correct. purposes for communication. While sometimes Oh, it may be sorry. important to prove your point and get the other আমরা তো person আবার to agree with what you are saying, 2 আর 4 but দিয়ে to communicate effectively, স্যার, you এখানে have to শুধু approach একটা the other select person করতে হবে না? positively and not with the intent to prove them wrong or have the upper hand. আচ্ছা, সেকেন্ড টাইম 1, 3 আর 4 হবে। রাইট, 1, 3 আর 4 হবে। আমরা সেকেন্ড বারেও আমরা 2 নাম্বার। নাম্বারটা হলো সিলেক্ট হয়ে গেছে তো এই জন্য ভুল দেখাইছে। আচ্ছা, রাইট, হ্যাঁ আমরা 2 নাম্বারটা আবার সিলেক্ট করে ফেলছি, ভুল করে। জি স্যার। ঠিক আছে, আপনারা খেয়াল করেন এই যে নিচে লেখা ছিল সিলেক্ট 3 কারেক্ট, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে 3টে, যদি কোথাও লেখা থাকে সিলেক্ট 2 কারেক্ট অ্যান্সার, তাহলে আপনি 2টা তাহলে সিলেক্ট। 2টা করতে হবে, হ্যাঁ। বলে 1, তাহলে আপনারা একটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। এই দেখেন, এখন কিন্তু আমরা যেহেতু দ্বিতীয়বারেও আমরা ভুল অ্যান্সার দিয়েছি, এখন সঠিক অ্যান্সারটা আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে যে 1, 3 আর 4 নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার ওকে স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন নেক্সটে গেলে আমাদের আবার আর একটা ভিডিও। In this video, you will learn the importance of communication. You will also understand the types of communication. Before we understand the importance of communication, let's imagine a day without speaking to anyone. How would you find it? Difficult? Boring? Communication is the basis of all relationships. We communicate with others for many reasons. For example, you reach out to your friends when you need help. We also communicate with others to share our happiness when something good happens to us. At work, we talk to our coworkers to share ideas, exchange information, and to take in about the 7 C's of communication. ছোট ছোট ভিডিও দেখেন, ছোট ডিউরেশন, ভিডিওর ডিউরেশন কিন্তু বেশি না, দেখেন 1.5 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে? এটা দেখার পরে আবার যখন নেক্সট দিব আমাদের আবার এখানে প্রশ্ন আসবে। Before you move ahead, here is an activity for you. এইভাবে How can good communication skills help you? ওয়াচ অ্যান্ড থিঙ্ক পার্টটা শেষ করতে আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বুঝতে পারছেন? জি স্যার জি স্যার। জি স্যার। থিঙ্কে কি হবে, ওয়াচ অ্যান্ড থিঙ্কে আপনার নলেজ ডেভেলপ হবে যে কমিউনিকেশন জিনিসটা আসলে কি, ঠিক আছে? দেখেন এইখানে আবার একটা প্রশ্ন দিয়েছে, আমরা দেখে থেকে সলভ করতে পারি কিনা। দেখেন এখানে কি বলছে, সিলেক্ট কয়টা অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার এখানে 1 নাম্বারটা স্যার আমার মতে। অ্যান্সার কয়টা করতে হবে? দেখেন তো কি 4টা অ্যানসার হবে। একটা, জি স্যার। 4টা সিলেক্ট করতে হবে। কি করতে হবে? কোনটা কোনটা হইতে পারে? আনসার আছে 5টা। 1, 2, 3 আর আচ্ছা, 1, 2, 3 আর 4। 1, 2, 3, 4। জি স্যার। 2, 3, 4। না স্যার, 3 নাম্বার হবে না। 3 নাম্বার হবে না। না না 1, 2, 3 আর 5। 2, 4, 5। 1, 2, 4 আর 5। জি স্যার, হ্যাঁ, 1, 2, 4, 5। হ্যাঁ, রাইট, 1, 4, 2, 5। 3, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এইগুলো, 1, জি 2, স্যার। 4, 5 হবে স্যার। জি রাইট। স্যার। 4 হবে না, 4 হবে না।
চার কার হবে, হবে? 1 2 4 5 হবে। এটা 1 ভুল 2 বোঝাবুঝি 4 এবং বিভ্রান্তি এড়াতে সাহায্য করে। এটা হবে, 4 হবে। 3 নাম্বার হবে না। তিন 3 নাম্বার তিনটা হবে হবে না। না, শুধু বাকিগুলো হবে। হ্যাঁ, হ্যাঁ 3 হবে না, 4 1 রাইট, 2 দেখছেন 4 আপনারা কিন্তু পারতেছেন। এই যে অ্যান্সার কিন্তু সঠিক, এই যে এই চারটাই হবে। হ্যাঁ, কেন চারটা হবে দেখেন। 1 নম্বরে কি বলছে, গুড কমিউনিকেশন ইনকারেজ এ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, মানে কি ভালো যোগাযোগ Good ইতিবাচক কাজে communication, পরিবেশকে উৎসাহিত করে। তাহলে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টটা কি হবে, পজিটিভ হবে, তাই তো? জি স্যার। ইট বিল্ড ট্রাস্ট অ্যালাউইং ইউ টু ওয়ার্ক বেটার উইথ কোওয়ার্কার, মানে আপনার সহকর্মীদের সাথে আপনার বিশ্বাস বাড়াবে আপনি যদি জি ভালো স্যার। মতো কমিউনিকেশন করতে পারেন। 3 নম্বরে কি বলছে, কমিউনিকেশন স্কিলস আর নট ইম্পর্টেন্ট ইফ ইউ নো হাউ টু ডু ইয়োর জব, মানে ওই যে আপনি খুব ভালো কাজ জানেন, আপনার জি কমিউনিকেশন স্যার। স্কিলস এর দরকার নাই, এটা কি সঠিক কথা? এটা না, হবে এটা না। ভুল। এটা হবে না। ভুল কথা। আপনি যত ভালোই কাজ জানেন না কেন, ক্লায়েন্টকে আগে তো আপনাকে ম্যানেজ করতে হবে। ক্লায়েন্টের সাথে যদি আপনি কথা বলতে না পারেন, ক্লায়েন্টের সাথে ঝগড়া লাগিয়ে দেন, আপনি কাজ যত ভালোই জানেন না কেন, আপনাকে দিয়ে কেউ কাজ করাবে না। না। ঠিক আছে? জি স্যার। কমিউনিকেশন কি করে, ইট হেল্পস অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং এন্ড কনফিউশন, এটা আপনাকে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কনফিউশন দূর করতে সাহায্য করে। সাহায্য করবে। ভুল বোঝাবুঝি হবে না আপনি যদি সঠিকভাবে কমিউনিকেশন করতে পারেন। গুড কমিউনিকেশন প্রমোটস প্রোডাক্টিভিটি, গুড কমিউনিকেশন কি করবে, প্রোডাক্টিভিটি মানে কি, ভালো উৎপাদনশীলতা, জি স্যার, ভালো উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। তাহলে আমরা যদি সাবমিট করি, দেখি কি আসে। গুড জব। Good job. You have correctly identified all the reasons why communication is important and how it can help you at work. ঠিক আছে, তো দেখেন এইভাবে করে কি আমরা শেষ করতে পারবো না ওয়াচ অ্যান্ড থিঙ্ক এর ভিডিওগুলো? জি স্যার। জি স্যার, পারবো। স্যার পারবো। এভাবে আমরা ওয়াচ অ্যান্ড থিঙ্ক দেখে দেখে শেষ করবো। আচ্ছা, এইখানে কেউ একজন এই কাজগুলো কে করতেছে? 1 সেকেন্ড, একে একটু বের করে দিতে হবে। এই ড্রয়িং গুলো কে করতেছে এখানে? সাউন্ড এক সেকেন্ড দাঁড়ান। স্যার, আমার নেট প্রবলেম হয়েছে, আপনাকে দেখা যায় না। আচ্ছা, আমি স্টপ শেয়ার করে আবার শেয়ার করি। কেউ যেন আমাদের এখানে কোনো, এগুলোকে কি বলে, এদেরকে রিমুভ করে দিই। হ্যাঁ, এগুলো মেবি কোনো, এরা কিভাবে এখানে জয়েন করলো, এগুলো কি হ্যাক আইডি কিনা? হ্যাঁ, বলছিলাম যে যে কোর্স কন্টেন্টের ওখানে যাওয়ার পরে তারপরে কোথায় গেলে মানে ওটা আর আচ্ছা, ঢুকতে 1 সেকেন্ড, হ্যাঁ আমাকে একটু সময় করে একটু করে আবার শেয়ার করি। হ্যাঁ, কেউ একজন উল্টাপাল্টা কিছু লিখতেছিল স্ক্রিনে এসে। আচ্ছা আচ্ছা, ক্লিন হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা এই যে কোর্স কন্টেন্টে ক্লিক, কোর্সের ভিতরে আসবো, প্রথমে কোথায় যাব আমরা? এই যে প্রথমে তো আমরা এইভাবে দেখতেছি স্ক্রিনটা, আমরা যখন লগ ইন করবো আমরা এইরকম একটা স্ক্রিন দেখবো, তাই তো? সেখানে এসে আমরা আমাদের কোর্স ক্লিক করব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, প্রথমে হয়তো আপনাদের সামনে যে ওভারভিউ স্ক্রিনটা আসবে, ওভারভিউতে না ক্লিক করে আমরা কি করব, এই যে কোর্স কন্টেন্টের উপরে ক্লিক করব। ঠিক আছে? জি স্যার। কোর্স জি স্যার। কন্টেন্ট করলে আমরা কোর্সটাকে দেখতে পাবো। এই দেখেন, কোর্সটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই জি যে স্যার। এইখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা লেসন গুলো দেখতে পারবো, আর প্লাসে আবার মাইনাসে ক্লিক করলে আমরা শুধু কোর্স গুলোর নাম দেখতে পাচ্ছি। প্রথমে কোর্সের নাম দেখতে পারবো, এরপরে কোর্সের পরীক্ষার নাম দেখতে পাবো। ঠিক আছে, এইভাবে এই যে সিরিয়ালি আমাদের সবকিছু দেখেন এখানে আসবে, বাম পাশে আমাদের সব সিরিয়ালি আসবে। তো আমরা প্রথম কোর্সটা শুরু করতেছি, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস দিয়ে। তো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা প্রথম লেসনটা নিচ্ছি, যে 1 নাম্বার লেসন, এটা 2 নাম্বার লেসন। ঠিক আছে, ওকে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ওয়াচ অ্যান্ড থিঙ্ক দিয়ে শুরু করব। ওয়াচ অ্যান্ড থিঙ্কে আমাদের কি থাকবে, বিভিন্ন প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোকে আমাদের সলভ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপরে কি আছে, এরপরে ডুতে আমরা যাব। ওয়াচ অ্যান্ড থিঙ্ক যখন সব ভিডিও দেখা শেষ হয়ে যাবে আমাদের, তখন আমরা ডুতে আসবো।
ঠিক আছে? জি স্যার। দুতে আসলে জি স্যার। দুর ভিতরে দুই রকমের জিনিস থাকবে। জি স্যার, দেখছি। আমরা একটু দেখি দুই ধরনের জিনিস আমরা ডু এর ভিতরে দেখতে পাবো। সেটা হলো ওয়াস অ্যান্ড থিংকে আমরা যা শিখে ঠিক আছে, ওয়াস অ্যান্ড থিংকে আমরা যা শিখে আসলাম সেইগুলো আমরা ডুতে অ্যাপ্লাই করব। ডুতে বিভিন্ন রকম Here's an opportunity to practice the basics of effective communication in personal and professional situations. Select a game mode. দেখেন এইটা একটা গেম খেলার মতো। গেম কেমন খেলা? আমরা গেমস এর ভিতরে কি করি, বিভিন্ন কাজ করি না? জি স্যার। এখন এই যে আপনি কমিউনিকেশন স্কিল শিখে আসলেন ওয়াস অ্যান্ড থিংকে, সেইটা আপনাকে একটা গল্পের বিভিন্ন চরিত্র থাকবে, তারা বিভিন্ন কাজকর্ম করবে। আপনাকে কোনো একটা চরিত্র বা কোনো একটা ক্যারেক্টারকে গাইড করতে হবে যে কখন তার কি করা উচিত। আমরা যেভাবে গেমস খেলি সেইভাবে আর কি। তো আপনি যদি ভালোভাবে তাকে গাইড করতে পারেন, আপনি যদি সঠিক অ্যান্সারগুলো দিতে পারেন, তাহলে তার ফাইনাল রেজাল্টটা ভালো হবে। আর আপনি যদি তাকে ভুলভাল অ্যান্সার দেন তাহলে কি হবে, তার ফাইনাল আউটকামটা খারাপ হবে। তো এইখানে দুই অপশন আছে, একটাকে বলা হয় প্র্যাকটিস আর একটাকে বলা হয় চেক ইউর লার্নিং। প্র্যাকটিসের ভিতরে আপনি যখন খেলবেন তখন আপনাকে কোনো মানে আপনি যদি ভুল করেন, আপনার কেন ভুল হয়েছে সাথে সাথে সেটা আপনাকে বলে দিবে, ঠিক আছে? যে এটা এটা আপনার ভুল হয়েছে, এটা আপনাকে সাথে সাথে বলে দিবে। কিন্তু আপনি যদি চেক ইউর লার্নিং এ যান, আপনাকে এটা ভুলগুলো বলে দেবে না। একদম যখন পুরো কাহিনীটা শেষ হয়ে যাবে তখন বলবে যে আপনি সঠিক ছিলেন না ভুল ছিলেন। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। তাহলে আমরা প্র্যাকটিসের Help Sam communicate effectively in different situations on a typical workday. Click to view the instructions. Click the start button to begin. আমরা যে প্র্যাকটিসে ক্লিক করে এই যে এখানে স্টার্ট বাটনে আমরা ক্লিক করি, ঠিক আছে? এখানে দেখেন একটা গল্প। Sam has just joined the HR department as an assistant to an official. He is excited and eager to learn, but is also a little nervous about communicating effectively in this new role. I hope everything goes well and I can communicate with the official effectively. As he sits at his desk, his boss, Mira, approaches him and assigns some work. Good morning. I'm glad you're here. We have a lot to accomplish today, so let's get started. First, I need you to prepare the recruitment report. Can you have that ready for me by the end of the day? Sam is not sure if he will be able to complete the report by the end of the day. What should Sam do next? আচ্ছা দেখেন এখানে কি How should Sam respond in this situation? Please click the audio icons to listen to the options. Select the correct option and click submit. আচ্ছা দেখেন এইখানে স্যাম নামে একজনকে বলতেছে সে কি করছে, একটা অফিসে জয়েন করেছে। তো নতুন কর্মী হিসাবে সে অফিসে কাজ করতেছে। এখন স্যামের বস মীরা এসে ওকে কি বললো, যে এই রিপোর্টটা তোমাকে আজকের ভিতরেই সাবমিট করতে হবে। কিন্তু স্যাম জানে যে ওইটা ও আজকের ভিতরে সাবমিট করতে পারবে না, ঠিক আছে? তো এখন সে কি করবে, এইটা প্রশ্নটা আপনার কাছে জানতে চাচ্ছে যে এই মুহূর্তে স্যামের আসলে কি করা উচিত, ঠিক আছে? সো আমরা অপশনগুলো দেখি, দেখেন কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন এন্ড ক্লিক সাবমিট। মানে এখানে একটাই সঠিক অ্যান্সার হবে, কোনটা হতে পারে একটু দেখেন তো। মা মারা গিয়েছে। 3 নম্বর আছে। 1 নাম্বার হবে। এক নাম্বার। আর 2 নাম্বার। ভালো লাগে না। ওই নাম্বারটা হবে। 1 নাম্বারটা। স্যার 2 নাম্বারটা হবে sure I need some information about the report. 2 নাম্বারটাই হবে। রাইট। 2 নাম্বার হবে আর স্যার। যে বস মীরা, 2 মীরা নাম্বার স্যার। মীরা যখন আসলো, মীরা কিভাবে কাজটা করবে এগুলো কিছু বলছে? বলে নাই, কোনো ফরম্যাটও বলে নাই। ওকে তাহলে এখন কি করতে হবে, মীরার কাছে আরো তথ্য নিতে হবে যে এই তথ্য আমি কাজটা কিভাবে করব, ঠিক আছে? কোনো নির্দিষ্ট ফরম্যাটে আমাকে হবে কিনা এই তথ্যগুলো নিতে হবে তাকে। এখন আমি যদি এখানে সাবমিট বাটনে You can prepare the report in any format, such as a written report, a presentation, or a spreadsheet. The report should include information on the number of candidates recruited successfully, recruitment activities, challenges, and a list of resources and expenses. Well done. You helped Sam assertively communicate what is needed in the given situation.
তাহলে বুঝতে পারছেন আমরা কি করলাম, এই গল্পের ভিতরে স্যামকে আমরা এইভাবে হেল্প করে করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাব। এখন যদি আমরা নেক্সট দিই তাহলে কি হবে দেখেন। As the day progresses, Sam completes the report and gets it checked by Mira. The following day, Sam attends a meeting with department officials with queries regarding the recruitment reports. During the meeting, Sam did not know the answer to a question asked by the staff manager and faced difficulty while communicating. Let's look at the conversation. Sam, can you tell us the budget allocated to employee benefits this year? How should Sam communicate in this situation? আচ্ছা দেখেন Help Sam choose a statement to effectively communicate with the staff manager in this কি situation. হলো, ওই দিনই স্যাম একটা মিটিং এ বসেছে, সেই মিটিং এ তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তার ম্যানেজার বলতেছে যে স্যাম তুমি বলো তো আমাদের এই বছরে এমপ্লয়ীদেরকে আমরা কত টাকার বেনিফিট দিব, মানে কত টাকা তাদেরকে বিভিন্ন ভাতা টাতা দিব আর কি, এগুলো জিজ্ঞাসা করতেছে। এখন স্যাম এই তথ্যটা জানে না, তাহলে স্যামের এখন কি উত্তর দেওয়া উচিত এইখানে? স্যার 1 নাম্বার। 1 নাম্বার। এক নাম্বার হবে। স্যার 1 হবে। স্যার স্যার 1 হবে। আই এম সরি আই ডোন্ট হ্যাভ এটাই হবে। আচ্ছা দেখেন আমরা যদি অ্যান্সার গুলো দেখি, লাস্টেরটা দেখি কি বলছে, আই হ্যাভ নো আইডিয়া, দ্যাটস নট মাই রেসপন্সিবিলিটি। মানে কি এইটা আমি কিছু জানি না, এই এই কাজ আমার না। সরাসরি তার বসকে এই কথা তো সে বলতে পারে না একটা মিটিং এর ভিতরে, তাই না? আচ্ছা 2 নাম্বারটা কি আছে, আই অ্যাম সরি আই ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন, মেবি ইউ ক্যান চেক উইথ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তার বসকে বলতেছে আমি এটা জানি না, আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জেনে নেন। এটা কি সে তার বসকে বলতে পারে? না স্যার। না স্যার ডাইরেক্ট 1 নাম্বারটা হবে। সরি আই ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন উইথ মি রাইট। আমি দুঃখিত এই মুহূর্তে আমার কাছে তথ্যটা নাই। কুড ইউ প্রোভাইড মি উইথ কনটেক্সট অর ডিটেলস অন হোয়াট এক্স্যাক্টলি ইউ আর লুকিং ফর। তাহলে ওর স্যারকে আরো জিজ্ঞাসা করতেছে যে স্যার আপনি আমাকে আরো ডিটেলসে বলেন যে আমি কিভাবে এই তথ্যগুলো, আপনাকে কি কি ধরনের তথ্য আপনার আরো দরকার। ঠিক আছে, এইটা আমরা দিলাম। দেখি Sure, I just want to know how much funding has been allocated for employee benefits in the current fiscal year. ভাইয়া একটু যদি একটু Well ইন্টারাপ্ট done. করতাম। You helped আমাদের Sam effectively communicate with the staff manager in the given হ্যালো situation. ঠিক আছে, 1 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কি করব, আমাদের হ্যাঁ পার্টটা শেষ করব। হ্যাঁ আমাদের আরেকজন ওয়াদানি ফাউন্ডেশন। একটু জাস্ট 1 মিনিট সময় নেব ভাই। হ্যাঁ আমি খুব বেশি কিছু বলবো না। আমার নাম হচ্ছে রেদওয়ান, আমিও ওয়াধানি ফাউন্ডেশন থেকে আর কি আপনাদের সাথে থাকবো নেক্সট ক্লাস থেকে। আমি জাস্ট হচ্ছে 1 মিনিট একটু সময় নিচ্ছি। এখানে আছেন হচ্ছে প্রাইমেসি ইনফোটেক থেকে আমাদের মোখলেস স্যার। মোখলেস স্যার একটু আপনাদের সাথে সবার সাথে একটু কথা বলবেন। আহ, তো এই জন্য আর কি, তো এই জন্য আসলে একটু ফ্লোরটা আর কি চাইলাম মাহমুদ ভাই। তো মোখলেস স্যার এখানে আছেন, একটু রিকোয়েস্ট করবো মোখলেস স্যার একটু কথা বলবেন আর কি, অল্প একটু সময় দিবেন আর কি আমাদেরকে, এই আর কি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাদের রেদওয়ান স্যারকে এবং আমাদের যে ট্রেনার আছেন বর্তমান খন্দকার আব্দুল্লাহ ভাই। খুবই চমৎকার প্রশিক্ষণ দিচ্ছেন। আহ, এবং আমাদের ট্রেনিদেরকে অত্যন্ত জানাচ্ছি যে তারা এই রাতেও আর কি তারা সময় দিচ্ছে, দিনেও ক্লাস করে এই রাতেও সময় দিচ্ছে, তা খুব ভালো। কিন্তু অত্যন্ত ইসের বিষয় হচ্ছে যে আমাদের ট্রেনিদের রেসপন্সটা যারা করতেছেন খুবই চমৎকার, কিন্তু আমাদের 560 জন এই ফেজে আমরা ট্রেনিং নিচ্ছি, কিন্তু আমরা দেখতেছি যে 50%-এরও একটু বেশি হবে, মেবি 6% আমরা কিন্তু অ্যাটেন্ড হতে পেরেছি, বাকিরা কোনো না কোনো কারণে আমরা অ্যাটেন্ড হই নাই। আপনারা এটা থেকে আসলে কেমন কি বেনিফিটেড হচ্ছেন বা হবেন এটা আপনারা পরে অ্যানালাইসিস করতে পারবেন। আমরা প্রাইমেসি ইনফোটেক লিমিটেড এবং হচ্ছে অদনি ফাউন্ডেশন অনলি আমাদের প্রাইমেসি ইনফোটেক লিমিটেডের যে হার পাওয়ার প্রজেক্টের তাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। হার পাওয়ার প্রজেক্টের টোটালি 25,000 ওমেন আর কি এই ট্রেনিং এর সুযোগ পেয়েছে হার পাওয়ার প্রজেক্টে, কিন্তু অদনি ফাউন্ডেশনের থেকে যে সফট স্কিলের বিষয়টা ছিল এটা অনলি প্রাইমেসি থেকে আমরা অ্যারেঞ্জ করেছি। আমরা এর বাইরেও এ করব এবং আমাদের যে প্ল্যান আছে, আমি প্রজেক্টে ভিজিট করেছি, আপনারা যারা ইতিমধ্যে আমার সাথে মানে সাক্ষাতের সুযোগ হয়েছে বা এ হচ্ছে, আমি বলেছি যে আমাদের সাথে হাতে কি পরিমাণ অপরচুনিটি আছে, অপরচুনিটি গুলো নেওয়ার জন্য আপনাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। তার জন্য সাপোর্টিং হিসেবে আমরা আপনাদের সাথে আছি, থাকবো।
আমরা ওরিয়েন্টেশনের ক্লাসের শুরুতে আমার থাকা কথা ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে থাকতে পারি নাই। আমি নেক্সট ক্লাসে আমি একটা সেশনও নিব। আমি পরবর্তীতে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা 100% না হয় আমরা 90% আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব, এবং আমাদের এই প্রোগ্রামের যে বিষয়টা আছে সেটা আমরা হচ্ছে কমপ্লিটলি মানে সাকসেসফুলি করব। তার সাথে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আরো কি ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন আপনারা এ করেন, আমরা সেই ধরনের সাপোর্ট দিব। আপনাদের ট্রেনিংটা, আমাদের ট্রেনিংটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা রমজানের আগে সব জায়গায় মানে 15ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারির মধ্যে আমরা সব জায়গায় প্রজেক্ট ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের প্রজেক্ট ক্লোজ হওয়ার সাথে সাথে আমাদের সম্পর্কটা যেন ক্লোজ না হয়ে যায়। মানে অনেক সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজে অনেকে ভালো অ্যাচিভ করেছে, কিন্তু সেটার সংখ্যায় সীমিত। আমরা তাদেরকেও যুক্ত করতে চাই পরবর্তীতে, তারা কিভাবে সাকসেস হয়েছে তাদের হিস্ট্রি গুলো আপনাদেরকে শেয়ার করবে। প্লাস আমরাও চাই আপনাদের হিস্ট্রিটা পরবর্তী প্রোগ্রাম গুলোতে আমরা উপস্থাপন করতে। এই বলে আমি আমার হচ্ছে সংক্ষিপ্ত শেষ করতেছি। যেহেতু ক্লাসের মধ্যে আছেন আপনারা, আমি খুব বেশি সময় নিলাম না। পরবর্তী দিনে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকলো। বেস্ট অফ লাক। আসসালামু ধন্যবাদ আলাইকুম। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনাদের স্যার যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিল আপনারা সেটা ফলো করবেন। তো দেখেন, আমরা যেটা দেখতেছিলাম এইভাবে কিন্তু আমাদের গল্পটা আগাচ্ছে। আমি যদি নেক্সট দিই, এই গল্পটা কিন্তু আগাতে থাকবে। এরকম ধরেন 10-15 মিনিট ধরে এই গল্পটা চলবে, আপনি তাকে গাইড করে করে। আর আমরা যদি কোনো একটা ভুল অ্যান্সার দিই, আমরা একটু দেখি পরেরটা আমরা একটা ভুল অ্যান্সার দিব, ঠিক আছে? দেখবো আসলে গল্প কোন দিকে যায় ভুল অ্যান্সার দিলে। It is noon, and Sam has been busy assisting the HR manager, Mira, at the office. Mira has just received resumes for the role of sales executive. I just received the resumes for the role of sales executive. I'm going to email you their resumes. Please forward them to the recruiter immediately. And remember to send a copy of that email to me. Sure. Sam is forwarding the email with the resumes for the sales executive role and copying his boss, Mira, on the email. Later, Mira approaches Sam, looking confused and annoyed. Sam, what is this? This is not the correct way to send an official email. No one will be able to understand what you sent. Help Sam identify what went wrong with his written communication in the given situation. আচ্ছা, স্যাম কি করছে? আচ্ছা, কি বলছে? সিলেক্ট দ্য কারেক্ট অপশন এন্ড ক্লিক সাবমিট। স্যাম কি করছে? স্যাম ওই ইমেল লেখছে, কিন্তু ইমেলটা কেউ বুঝতে পারতেছে না, ঠিক আছে? সে ঠিকভাবে ইমেলটা লেখে নাই, এটাই তো বলছে, তাই না? স্যার আচ্ছা, এখানে কি বলছে? স্যামকে আইডেন্টিফাই করতে বলতেছে যে তার কোনটা, তার এইটা লেখার ভিতরে, ইমেল লেখার ভিতরে সে আসলে কি ভুল করেছে। তা আমরা কি একটু বোঝার চেষ্টা করতে পারি যে কি আসলে ভুল করেছিল? মেবি লাস্টেরটা মেবি ছিল না। স্যার, the email is not complete and did not make sense. হ্যাঁ, ও ঠিকভাবে লেখে না। আচ্ছা, আমরা অন্য আর একটা হইলো চুজ করি, দেখি কি হয়। হ্যাঁ, 2 নাম্বারটা চুজ করি, সাবমিট দিয়ে দেখি। No. The information was correct but incomplete. You should have mentioned the purpose of why you are sending those resumes. I'm sorry, ma'am. I'll draft another email with complete information. Please do so as soon as possible. Not good. You did not help Sam identify the issues with his written communication in the given situation. In verbal communication, body language, vocal tones, and gestures can help convey meaning. However, these elements are not present in written communication. Therefore, it is always wise to write information in a complete, clear, and concise manner in emails, notes, or letters. Try again.
তাহলে এখন আমাকে কি বলতেছে, ট্রাই এগেইন করতে বলছে। মানে কি, আমরা মীরা কি বললো যে না তুমি ইনফরমেশন, স্যাম বললো যে আমি কি তাহলে ভুল কিছু লিখেছি, মীরা কি বললো না তুমি ভুল কিছু লেখো নাই, কিন্তু তুমি কমপ্লিট কিছু লেখো নাই, তোমার ওইটার গাড়িতে নাকি বা গাড়ি চালাচ্ছে কিনা? স্যার ওই লাস্টেরটাই হবে। হ্যাঁ, তাহলে আমরা 3 লাস্টেরটা এখন দিই, ঠিক আছে, দিয়ে সাবমিট করি। I'm sorry. My email was not complete and did not make sense. I now realize that I did not add any details to the email, thus making it difficult for the recipient to understand it. I'm glad you realized your mistake, Sam. Now, quickly draft another email clearly mentioning the reason for sending the resumes. I will do that right away. Well done. You helped Sam correctly identify what went wrong with his written communication in the given situation. তো দেখেন, তাহলে I'm so- এইভাবে আমরা ওই গল্পটাকে কি করব, আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি যদি সঠিক অ্যান্সার দিই তাহলে আমার গল্পটার এন্ডিং ভালো হবে, আমি যদি ভুল অ্যান্সার দিই তাহলে এন্ডিংটা খারাপ হবে। ক্লিয়ার সবাই? জি তো স্যার। এইভাবে আমরা ওয়াজ করার পরে ডু এর ভিডিওগুলো দেখব। আর কোলাবোরেট পার্টটা হলো আমরা আপনাদের যে সেশন নিচ্ছি এটাকে কোলাবোরেট বলা হয়, ঠিক আছে? এইখানে আপনারা কি করবেন, কিছুই না, এটাকে জাস্ট এসে প্লে করবেন। হ্যাঁ, যে কোলাবোরেটে আসবেন, এসে এটাকে প্লে করবেন, জাস্ট প্লে করে এন্ড করে দিবেন, এখানে কিছুই করতে হবে না। Let's collaborate. Here is an opportunity to collaborate with others to understand the importance of good communication. Click the start button to begin this activity. এই দেখেন, এইটাই Learn through interaction with your classmates, community members, and friends. ওপেন করবেন, Choose any one activity. ওপেন করে কিছুই করার দরকার না, আপনার জাস্ট এগুলোকে স্কিপ করে গেলেও হবে, ঠিক আছে? এটা জাস্ট ওপেন করে এটা এন্ড করে দিলে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? 20 মিনিটের কথা বলছে, কন্টিনিউ, এটা শেষ। হ্যাঁ, এটা যদি আপনি কিছু লেখেন এখানে গুড, ডান, ডান লিখে যদি আপনি এখানে সাবমিট করেন তাহলেও কি হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? Learn through interaction with your classmates, community. আমরা যতক্ষণ কোনো একটা কিছুকে শেষ করব তখন এটা ফুল গোল হয়ে যাবে। হ্যাঁ, এটা সার্কেলটা ফুল সবুজ হয়ে যাবে, আর যদি আমরা কমপ্লিট না করি তাহলে সার্কেলটা সবুজ হবে। তা আমাদের মূল কাজ হলো ওয়াচ অ্যান্ড থিঙ্ক। আপনারা এই কোলাবোরেট এগুলো না দেখলেও সমস্যা নাই। আর এক্সপ্লোর কি, এক্সপ্লোর দেখেন, কোলাবোরেট দেখেন টিক চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে? কোলাবোরেট মানে একটা প্র্যাকটিস করা, আপনি রিয়েল লাইফে ক্লাসরুমে এটাকে প্র্যাকটিস করলেন আর কি। আর লাস্টে আছে এক্সপ্লোর। এক্সপ্লোরটা কি, এক্সপ্লোরটা আমি জাস্ট আপনাদেরকে বলি, Give wings to your curiosity by বিস্তারিত কিছু শিখতে চান, কোর্সে যেগুলো আমরা ভিডিও দেখাই নাই তার বাইরেও যদি আপনি কিছু শিখতে চান, এক্সট্রা এখানে আরো কিছু লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেই সব লিংকে গিয়ে দেখতে পারেন। কিন্তু এইগুলো কোনোটাই বাধ্যতামূলক নয়, এটা আপনি যদি চান করতে পারেন, না চাইলে করার কোনো দরকার নাই। এইটা কোনো আপনাদের বাধ্যতামূলক কিছু না। হ্যাঁ, এখানে এক্সিট দিলে দেখবেন এটাও কমপ্লিট হয়ে গেছে, এই দেখেন এটাও কমপ্লিট হয়ে যাবে, এখন সবুজ সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? সো আপনাদের মূল কাজ হলো ওয়াচ, থিঙ্ক এবং ডু দেখা। ক্লিয়ার সবাই? স্যার। জি স্যার। এইভাবে করে আপনারা জি স্যার, ক্লিয়ার। ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসনিং এর এইগুলোর সবগুলো ভিডিও দেখবেন। দেখার পরে এখানে দেখেন একটা পরীক্ষা আছে, ঠিক আছে? এই যে ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসনিং অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হলো পরীক্ষা, ঠিক আছে? আপনারা এখানে আসবেন, প্রতিনিয়ত কি পরীক্ষা দিতে হবে এর হ্যাঁ, ভিতর ঢুকে প্রত্যেকটা ঢুকে? মডিউল শেষ করে একটা করে পরীক্ষা দিবেন, ঠিক আছে? সবগুলো ভিডিও আগে দেখবেন, ওয়াচ, থিঙ্ক, ডু শেষ করবেন, করে এসে এই যে ভিডিও দেখবেন, সরি পরীক্ষা দিবেন। আমরা যদি এখানে স্টার্টে ক্লিক করি, দেখেন এখানে বেশি প্রশ্ন নাই সম্ভবত, দেখেন অ্যাটেন্ড করেছিল 2 বার, আপনি একটা পরীক্ষা সর্বোচ্চ 2 বার দিতে পারবেন, এবং আপনি যে 2 বার দিচ্ছেন আপনার পাস মার্ক হলো 70% মার্ক আপনার পেতে হবে। মানে যদি আপনার 10টা প্রশ্ন থাকে আপনাকে 7টা প্রশ্নে সঠিক মার্কস পেতে হবে। এবং প্রথম পরীক্ষাতেই যদি আপনি 70%-এর উপরে পেয়ে যান তাহলে তো আপনি পাশ করে গেলেন, কিন্তু কোনো কারণে প্রথম পরীক্ষায় আপনি 50% পেলেন, তো আপনি দ্বিতীয় আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তো দ্বিতীয়বারে যদি আপনি 70% পান তাহলে এই মডিউলটা আপনার পাস হবে। ক্লিয়ার সবাই? কিন্তু দ্বিতীয়বারেও যদি আপনি কম মার্কস পান তাহলে কিন্তু এই মডিউলটাতে আপনার ফেল চলে আসবে, ঠিক আছে? জি স্যার। তো কেউ যদি প্রথমবার
মানে 70%-এর নিচে পান, আপনারা দ্বিতীয়টা সাথে সাথেই দিয়ে নষ্ট করবেন না। প্রয়োজনে ওয়েট করেন, আমার ভিডিওগুলো দু একটা দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে আপনারা এটাকে পরীক্ষা। আমি প্রতিদিন নিজে নিজে পরীক্ষা দেবো আর সেটা মার্ক যোগ হয়ে যাবে, তাই তো? রাইট, রাইট। আস্তে আস্তে মার্কগুলো যোগ হবে, ঠিক আছে? ও তো এইগুলো হ্যাঁ। পরীক্ষা দিয়ে স্যার আমরা কি সাথে সাথে দেখতে পারবো যে আমাদের কত পার্সেন্ট হয়েছে? এই যে এখানে দেখেন, আমরা যখন আসলাম, এই দেখেন 10টা প্রশ্ন আছে। আমরা প্রতিটা পোস্টের ধরেন এভাবে অ্যান্সার দিব, অ্যান্সার ইজ নেক্সট করব, ঠিক আছে? যে নেক্সট দিলে পরের প্রশ্ন আসবে, সঠিক অ্যান্সারটা আমরা চয়েস করব, নেক্সট করব। এইভাবে যখন 10টাই কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। লাস্ট শেষে এই যে দেখেন ফিনিশ অ্যাটেম্প্ট লেখা আছে, ফিনিশড অ্যাটেম্প্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা কি হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, এবং আমি সঙ্গে সঙ্গে একটা মার্কস কি করব, যে কোনো সঠিক হচ্ছে কি করে হচ্ছে সবুজ হচ্ছে দিতে পাবো। কিন্তু আমরা কি করব না, আমরা পরীক্ষা দিয়ে পরীক্ষা নষ্ট করব না, ঠিক আছে? যদি আমরা প্রথমবারে পাশ না করি, আমরা একটু ওয়েট করব, আমি আবার ভালো করে সবগুলো দেখে এসে তারপরে পরীক্ষা দেবো, কারণ দ্বিতীয়বারে যদি আপনি 7টার কমে পান, আপনি কিন্তু ফেল চলে আসবে এই মডিউলে। ক্লিয়ার সবাই? আবার সমস্যা নাই, কারণ কেউ বোধহয় দুইটা ডিভাইসে কানেক্টেড আছে, একটু মিউট করেন please। ওয়াচিং দিয়ে শুধু ভিডিও গুলো দেখে নেবো আর পরীক্ষা দেবো কি ডু দিয়ে? না, ডুতেও তো আপনি যে একটা গল্পের সাথে আপনি আগাচ্ছেন, গল্পটাকে আগেই নিয়ে যাচ্ছেন, হ্যাঁ? এটা একটা গেমের মতো। আপনারা মূলত পরীক্ষা দিবেন হলো যখন সবগুলো দেখেন, ভিডিও দেখা শেষ হয়ে যায়, প্রত্যেকটার ভিতরে ওয়াচ থিঙ্ক আছে দেখেন। এই যে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস, এইখানে দেখেন টোটাল 11টা লেসন আছে। কয়টা আছে? 11টা। প্রথমেরটা কি হলো, বেসিক অ্যান্ড ইম্পর্টেন্স, যেটার কিছু ভিডিও আমরা দেখলাম। এইটার সবগুলো যখন দেখা শেষ হয়ে যাবে, সবগুলো যখন এই যে টিক চিহ্ন আসবে, তখন আপনি কি করবেন, তখন আপনি পরেরটাতে চলে আসবেন। এই যে রানী, আপনি মিউট করে রাখেন। কার কাছ দিয়ে এরকম সাউন্ড আসে? মিউট। সাধনা রানী, ওনারটার থেকে আসতেছে আর কি। আচ্ছা, এরপরে এইটা যখন শেষ হয়ে যাবে তারপরেরটা করবেন। এইভাবে যখন আপনার এইখানে 11টা লেসন কমপ্লিট হবে, তখন আপনি পরীক্ষা দিতে যাবেন। ক্লিয়ার সবাই? এবারে এই তো কত কত দিনে করা লাগবে? হ্যাঁ, তুই যে কত কথা কই দিনে সেই করা লাগবে? কথা বলবো আজ। এইটা আমরা আপনাদের বলবো, আপনাদের নেক্সট ক্লাস সম্ভবত 4 দিন পরে হবে। আমাকে যেটা বলা হয়েছে, আপনাদের 3টা মডিউল কমপ্লিট করতে বলা হয়েছে। মানে কি, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস, এইটার ভিডিও দেখবেন সবগুলো, আপনি একদিন বসলে এটা শেষ করতে পারবেন, ঠিক আছে? আপনার বড়জোর 2 ঘন্টা লাগবে এটা শেষ করতে, ঠিক আছে? 1.5 থেকে 2 ঘন্টা। এরপর আপনি পরীক্ষা দিলেন। এরপরে আপনি, বলা হয়েছে দ্বিতীয়টা দেখবেন, ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস দেখবেন। দেখে 7টা লেসন আছে, এখানে লেসন কম আছে কিন্তু মাত্র 7টা আছে। এইটা দেখবেন, দেখে এইটার পরীক্ষা দিবেন। এরপরে সেলফ প্রেজেন্টেশন আছে, সেলফ প্রেজেন্টেশনে মাত্র 4টা আছে, ঠিক আছে? 4টা দেখে পরীক্ষা দিবেন। তো এই সপ্তাহ আপনার কাজ হলো এই 3টা মডিউল কমপ্লিট করা, যেটা আমাকে বলা হয়েছে আর কি। আমাদের সাথে কি রেদওয়ান ভাই আছেন? একটু যদি, রেদওয়ান ভাই আপনি কি শুনতে আছেন আমাদের সাথে? আচ্ছা, উনি নাই। তো যাই হোক, আমাকে এইটা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে বলা হয়েছে আর কি, যে আপনারা এই 3টা মডিউল, প্রথম 3টা মডিউল ইফেক্টিভ স্পিকিং সেলফ অ্যান্ড লিসনিং প্রেজেন্টেশন পর্যন্ত? 11টা মডিউল কমপ্লিট করবেন। আপনি ইম্প্যাক্টফুল রাইটিং, এটা বেশি সময় লাগবে না, এটা 1 ঘন্টার ভিতরে আপনার সব মডিউল কমপ্লিট হয়ে যাবে। আর সেলফ প্রেজেন্টেশন এইটা আশা করি 1 ঘন্টাও লাগবে না, ঠিক আছে, কমপ্লিট করতে। তো আপনি যদি 3 দিনে বসেন, 3 দিনে 3টা মডিউল কমপ্লিট হবে। 3 দিনে 3টে অ্যাসেসমেন্ট দিবেন, 4 নাম্বার দিনে মেম্বারদের আরেকটা ক্লাস হবে। ক্লিয়ার সবাই? স্যার আজকে দিয়েই কি শুরু করব? আজকে আপনারা যদি দেখতে পারেন আপনি দেখেন, আপনার যদি সময় থাকে আপনি দেখেন, ওকে ঠিক স্যার। আছে? রুটিন বোধহয় আপনাদের যদি দেয় তাহলে শেয়ার করে দেবে, না হলে প্রতিটা ক্লাসে বলে দেবে যে নেক্সট ক্লাসে কতটুকু করে আসবেন আপনারা। ক্লিয়ার সবাই? জি কারণ স্যার। স্যার আমাদের এটা আরেকবার বলেন স্যার, কতটুকু করতে হবে? এটা আরেকবার বলে দিন, রিপিট করেন। আপনারা প্রথম মডিউলটা কি, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং, এটাতে 11টা আছে।
এইটা করতে আপনাদের একটু সময় বেশি লাগবে, যেহেতু 11টা লেসন আছে। 11টাতে ওয়াজ থিঙ্ক আছে, 11টাতে ডু আছে। এই 11টা ওয়াজ থিঙ্ক, 11টা ডু করার পরে আপনি পরীক্ষা দিবেন এইটার, ঠিক আছে? এরপর আসবেন ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলে। দ্বিতীয় দিন শুরু করবেন ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস। এখানে মাত্র 7টা লেসন আছে। তাহলে 7টা লেসনের ওয়াচ থিং দেখবেন, 7টা লেসনের ডু দেখবেন। তারপরে কি হবে, আপনার একটা পরীক্ষা হবে, এই যে ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস এর অ্যাসেসমেন্ট হবে। এরপরে দেখেন সেলফ অ্যাসেসমেন্ট 3 নাম্বারের দিক গিয়ে, 3 নাম্বার দিন গিয়ে সেলফ প্রেজেন্টেশন করবেন। এইখানে লেসন আছে মাত্র 4টা। ঠিক আছে, দেখেন মাত্র 4টা লেসন, এবং এই লেসন গুলো অনেক মজার, এটা করে অনেক মজা পাবেন। ঠিক আছে, মাত্র এই যে 4টা লেসন আছে এখানে। ঠিক আছে, তো এই 4টা লেসন কমপ্লিট করার পরে কি হবে আপনার, আপনি পরীক্ষা দিতে পারবেন। এটা করতে মনে হয় না 1 ঘন্টাও লাগবে আপনার। ঠিক আছে, সো 3 দিনে আপনার এই 3টা মডিউল কমপ্লিট হবে। 3 দিনে 3টা মডিউল কমপ্লিট করে 3টা পরীক্ষা দিবেন। এরপরে 4 নাম্বার দিনে আপনাদের মেবি 4 দিন পরে আবার একটা সেশন হবে, আপনাদেরকে জানিয়ে দেবে নেক্সট সেশনটা কবে। সেই দিন হয়তো নতুন আর একটা মডিউল নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে, বা ওই মডিউলের যদি কোনো প্রশ্নে কোনো কেউ সমস্যা থেকে থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে, এবং সেই দিন আপনাদেরকে আবার কোনো নতুন পড়া দিয়ে দেবে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এই ছিল আজকের মতো। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এরপরে আমি শেষ করে দিব আর কি। আর দেখেন, আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা যদি যে পারফরমেন্সে ক্লিক করেন, ঠিক আছে, পারফরমেন্স, এই যে কোর্স কন্টেন্টের পাশেই দেখে পারফরমেন্স আছে, এইখানে ক্লিক করলে আপনি যে প্রথম অ্যাসেসমেন্টটা দিলেই আপনি তো পাশ করবেন। এই দেখেন 70% মার্কস পেলেই আপনি এখানে একটা সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, এইটা কমপ্লিট করলেই এইটার উপরে একটা সার্টিফিকেট পাবেন। আবার দ্বিতীয় মডিউলটা কমপ্লিট করলেই আপনি একটা সার্টিফিকেট পাবেন। 3 নাম্বার মডিউল কমপ্লিট করলে 3 নাম্বার মডিউলের উপর একটা সার্টিফিকেট পাবেন। যখন আপনি 13টা কমপ্লিট করবেন, 13টা থেকে আলাদা 13টা সার্টিফিকেট পাবেন। এবং ফাইনাল যখন পরীক্ষাটা দিবেন, ফাইনাল পরীক্ষার পরে কমপ্লিট আপনি আরো একটা সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, টোটাল আপনি এখান থেকে 14টা সার্টিফিকেট আপনি পাচ্ছেন। আর একটা স্কোর কার্ড পাবেন। স্কোর কার্ডে কোন মডিউলে কতটুকু মার্কস পেয়েছেন, মানে আমরা যেটা বলি ট্রান্সক্রিপ্ট আর কি, মার্কশিট, সেরকম একটা মার্কশিটও আপনারা পাবেন। টোটাল 15টা সার্টিফিকেট আপনারা আমাদের এই কোর্স থেকে পাবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। এবং এইগুলো আপনারা আপনাদের সিভিতে ব্যবহার করতে পারবেন, আপনারা ফেসবুকে শেয়ার করতে পারবেন। আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে সবাইকে রিকোয়েস্ট করতে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, এবং লিঙ্কডইনেও আপনারা রেগুলার এইগুলো শেয়ার করবেন। এতে আপনাদের চাকরি পেতেও অনেক সুবিধা হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে? না হলে আমি শেষ করব। স্যার একটা প্রশ্ন আছে, আমি লেটে ঢুকছি তো, ওই যে আপনি যেগুলো দেখালেন সেগুলো ফার্স্টে কি ওই কোনো অ্যাপ থেকে আমার এগুলো একটা দেখতে হবে? আমি এটা বুঝতে পারিনি, আমি একটু লেট করে ঢুকছি। কম্পিউটার আসছে নাকি আপনারা মোবাইল দিয়ে করতেছেন? আমি ল্যাপটপ থেকে করতেছি। সবাইকে ল্যাপটপ দিয়ে করতেছেন? জি স্যার। স্যার কম্পিউটার কোর্স আচ্ছা, তাহলে এই যে আপনাদেরকে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন না? জি। আপনি কাইন্ডলি আপনার যে ফ্রেন্ড যারা করেছে আর কি, ঠিক আছে, তাদের কাছ থেকে একটু দেখে নেন। হ্যাঁ, আমাদের এখানে লগ ইন করলে আপনার নিশ্চয়ই সবারই রেজিস্ট্রেশন করা আছে। আপনারা এই যে আসবেন এইখানে রেজিস্ট্রেশন করলে এই যে কোর্সে ঢুকবেন, ঢোকার পরে এই যে কোর্স কন্টেন্টে যাবেন, গিয়ে এখানে যে লেসন গুলো আছে ওয়াচ থিঙ্ক এবং ডু, এইগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আপনি একটু কাইন্ডলি যাদেরকে যারা আসসালামু আলাইকুম। শুরু থেকে ছিল বলছি তাদের যাদেরকে স্যার আপনি যাদেরকে রিমুভ করছেন তারা কিভাবে অ্যাড হবে এখানে? আচ্ছা, আমি আসলে বুঝি না, আমি মনে করছিলাম ওইগুলো হলো ইয়ে ছিল আর কি, কি বলা যায়, কোনো হয়তো স্পাম কেউ ঢুকেছিল আর কি। হ্যাকার অনেক সময় এই জুম মিটিং এ হ্যাকাররা এসে বিভিন্ন উল্টাপাল্টা কথা লেখা শুরু করে স্ক্রিনে, সেই জন্য আমি তাদেরকে রিমুভ করে দিয়েছিলাম। আচ্ছা আজকে এখন তারা কিভাবে কি জয়েন করবে? করতে পারবে না। ঠিক আছে, নেক্সট দিন থেকে জয়েন করবে, সমস্যা ও নেই। আচ্ছা, ইটস ওকে স্যার। আপনারা বাইরে কোথাও এটা শেয়ার করবে না। দেখেন আজে বাজে ছবি আঁকাচ্ছিল কিন্তু এসে, ঠিক আছে, জি স্যার। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করে বাইরে কাউকে এই লিঙ্কটা দিবেন না, তাহলে অনেক সময় হ্যাকাররা এসে অনেক আজে বাজে কথা লেখা শুরু করে স্ক্রিনে এসে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ওয়াস এন্ড যে থিং থেকে আমরা সবগুলো যে ঠিক আছে, সব ইয়ে দশ মিনিট তো দেখবো, তারপর পরীক্ষাটিও কি আমরা ওইটুকু নিজে নিজেই দেবো?
শোনেন, আপনারা ওয়াজ থিঙ্কের ভিডিওগুলো দেখলেন, ডুর সমস্যাগুলো সমাধান করলেন, ডুতে তো যে গল্প ওটাকে গেম খেললেন মানে অনুশীলন করলেন আর কি। এরপর আপনারা অ্যাসেসমেন্টের যে অংশটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেসমেন্ট দেখেন। আমি আবার একটু, আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে আপনারাই দেখতে পাবেন। এই ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস আছে, ঠিক আছে। এর নিচে কি লেখা আছে দেখেন, 11 লেসনস, ঠিক আছে। এইখানে যদি প্লাস চিহ্নতে ক্লিক করি এই যে 11 লেসনস আসবে, প্রত্যেকটা আপনারা নিচে শেষ করবেন, ঠিক আছে। আবার মাইনাসে ক্লিক করে দেখেন ওইগুলো কিন্তু আবার কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। প্লাসে দিলাম লেসন গুলো আসছে 11টা লেসন, মাইনাসে ক্লিক করলাম লেসন গুলো চলে গেল। আমার যখন 11টা লেসন কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখেন এই যে ইফেক্টিভ স্পিকিং মডিউল অ্যাসেসমেন্ট লেখা আছে। এইটা হলো আপনার পরীক্ষা। অ্যাসেসমেন্ট মানে কি, পরীক্ষা। এইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে এইটাতে উপরে ক্লিক করেন, দেখেন এই যে এখানে এই যে অ্যাসেসমেন্টটা আসবে, এখানে রিজিউম বা আপনাদের ওখানে স্টার্ট লেখা থাকবে। তারপরে ক্লিক করলে এই যে এখানে দেখেন কি বলছে, 2টা অ্যাটেম্প্ট করতে পারবেন। তো আমরা কন্টিনিউ দিলাম। এই যে প্রশ্নগুলো আপনি এখানে মার্ক করলেন কোনটার অ্যান্সার কি হবে, দিয়ে লাস্টে সবগুলো যখন আপনার অ্যান্সার করা হয়ে যাবে, লাস্টে আপনি এই যে ফিনিশ অ্যাটেম্পটে ক্লিক করবেন, তারপরে সাবমিট করতে বলবে, সাবমিটে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কতগুলো রাইট হয়েছে কতগুলো ভুল হয়েছে আপনাকে ইনস্ট্যান্ট দেখিয়ে দেবে। এবং দেখানোর পরে আপনি পরের মডিউলটা শুরু করবেন। আর আপনার কি করবেন, যখন আপনার মডিউলটা কমপ্লিট হয়ে যাবে, আপনি যদি পারফরমেন্সের ভিতরে যান, গেলে আপনি এখান থেকে ওই মডিউলের একটা সার্টিফিকেট আপনি সাথে সাথে ডাউনলোড করতে পারেন। ক্লিয়ার? যদি 70% মার্কস আপনি পেয়ে থাকেন, বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ শিওর। বাগেরহাট সদর থেকে। হ্যাঁ শিওর, স্যার বলেন। আমি একটা কথা বলতে চাচ্ছি, এখানে আমাদের স্টুডেন্ট ব্যাচের মধ্যে কে কিভাবে, আমি কিন্তু সবাইকে আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ কারো ফুল নামটা এখানে দিয়ে জয়েন্ট হয়নি। অনেকে আছে দেখতেছি ডিসপ্লেতে এসে অনেক দাগাদাগি করতেছে। অবশ্যই আপনি এটা দেখতে পাচ্ছেন কে কোন স্টুডেন্ট। যদি আমার বাগেরহাট সদরের কেউ হয় অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন প্লিজ। আচ্ছা ঠিক আর আছে। সবাইকে, কেউ গ্যালাক্সি কেউ ওয়ালটন এরকম লিখে লিখে জয়েন্ট হয়েছে। এখান থেকে আমি কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছি না যে আমার অ্যাকচুয়াল স্টুডেন্ট কিনা, কারণ একজন স্টুডেন্টকে যখন শেয়ার করা হয় সে যে অন্য কাউকে দেয়নি এটা বোঝা কিন্তু মুশকিল স্যার। এটুকু একটু কনফার্ম করবেন স্যার। আচ্ছা আপনারা একটা কাজ করেন, এই দেখেন ওনার নাম হচ্ছে ভিভো, ওনার মোবাইলের নাম এসেছে। আপনারা যখন জয়েন করেন তখন দেখবেন ওইখানে নাম লেখার অপশন আসে, আপনি সেখানে ভিভো বাদ দিয়ে আপনার নাম লিখবেন। এরপর আপনি জয়েন করার পরেও চাইলে দেখেন আপনি আপনার অ্যাকাউন্টের পাশে ক্লিক করবেন, এটা 3টা ডট আছে, এইখানে করলে দেখবেন এখানে রিনেম বলে একটা অপশন আছে, আপনি সেখানে রিনেমে গিয়ে আপনার নামটা এখানে লিখে দিতে পারবেন, ঠিক আছে। সো নেক্সট দিন থেকে যখন জয়েন করবেন, আপনারা হয় জয়েন করার সময় নামটা চেঞ্জ করে দিবেন, না হয় আপনারা কি করবেন, এই যে জয়েন করার পরে এখানে ক্লিক করলে 3টা ডটে ক্লিক করলেই দেখবেন এখানে একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা হৃদয়ন ভাই, আমার মতো শেষ, আমার দিক থেকে শেষ, আপনি যদি শেষ করেন সবাইকে। না না, আমি শেষ করে যাই আবার ধরে ওকে সবাই তাহলে ভালো থাকেন, আজকের মতো আমরা এখানেই শেষ করি, হ্যাঁ। থ্যাংক ইউ আপনাদের স্যার। যদি